ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো আজ। দেশ গঠনের পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান করে দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 21। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার 2 জন বিশেষ সহকারী ও 1 জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত রয়েছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে 1 মাসে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়, আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদেও স্বাক্ষর করে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে। শুরু হয় দাবি আদায়ের নানা আন্দোলন, তার কিছু ছিল যৌক্তিক আর কিছু ছিল ষড়যন্ত্রের অংশ। এরই মধ্যে নজিরবিহীন বন্যা দেখা দেয় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে। সরকারের দ্রুত তৎপরতা, সেনাবাহিনী ও ছাত্র জনতার সহযোগিতায় অনেকটাই সামাল দেয়া গেছে বন্যা পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের কার্যকরী উদ্যোগের মধ্যে একটি 10 ব্যাংক ও 1 আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামীপন্থী ব্যবসায়ী, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ডলারের দাম আরও বাজারভিত্তিক করা হয়েছে। আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে। 19 আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভা মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় 1 সেপ্টেম্বর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তা যৌক্তিক ও সময়োপযোগী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজে নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি। রাতে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন মহাসচিব। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে বিএনপি। আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য আমাদের গার্মেন্টস যে আপনার সেক্টর আছে এটাকে সচল রাখতে হবে এবং সেখানে সবাইকে কোঅপারেট করতে হবে। অন্যান্য ক্ষেত্রেও, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সকল রাজনৈতিক দল, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তি, দেশপ্রেমিক মানুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এই দেশে আপনার মিডিয়া খুব ভালো রূপে করে, কিন্তু মাঝে মাঝে আপনার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে কতগুলো অপপ্রচার চালানো হয় একটা উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি এটা আপনার কেটে উঠবে। এই সময়টা সবসময় বিপ্লবের পরে একটা সমস্যা থাকে, সেটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। প্রবাসীদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শনিবার আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 14 জন দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে গিয়ে তারা এ দাবি জানান। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রবাসীদের প্রতি সরকারের মানবিক হতে হবে, তাদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে মর্যাদা দিতে হবে। এ সময় দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান সমন্বয়ক সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। এবং তৃতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি, আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে, এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে
বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেওয়া হয় সেটি যেন নিশ্চিত করা হয়। যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সেই আস্থাটি আরো বেশি সুদৃঢ় করবেন। ক্ষমতার অপব্যবহার করে বিগত সরকারের আমলের দীর্ঘ ১৬ বছর ধরে নীলফামারীর কিশোরগঞ্জ কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে পরিবারতন্ত্র। আয়াসহ ১৮ জন শিক্ষকের মধ্যে পরিবারের ১২ জনই চাকরি করছেন এই প্রতিষ্ঠানে। যদিও গণমাধ্যমে যাওয়ার খবরে লাপাত্তা প্রতিষ্ঠান প্রধান। আর এদিকে জেলা শিক্ষা অফিসার বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে শিক্ষা খাত ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অথচ নীলফামারীর কিশোরগঞ্জ কিসামত বদি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে প্রতিষ্ঠান প্রধান দলীয় প্রভাব খাটিয়ে পরিচালনা করে আসছেন এই বিদ্যালয়টি। বিদ্যালয়টির বিষয়ভিত্তিক শিক্ষক কর্মচারীর তালিকা রয়েছে ১৭ জন, যার মধ্যে পরিবারের ১২ জন চাকরি করছেন এই প্রতিষ্ঠানেই। অবিশ্বাস্য হলেও সত্য, প্রতিষ্ঠান প্রধান অনন্ত কুমার রায়, তার স্ত্রী ববিতা রানী সহকারী প্রধান শিক্ষক, বড় ভাই অন্নদা মোহন, ছোট ভাই তুলারাম রায়, এছাড়াও সহকারী শিক্ষক হিসেবে আছেন ছোট ভাইয়ের স্ত্রী। চাচাতো ভাইসহ ভগ্নীকে আয়া পদে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ১২ জন একই পরিবারের আত্মীয় এই প্রতিষ্ঠানে কর্মরত বলে স্বীকার করলেন প্রতিষ্ঠান প্রধানের স্ত্রী। আমি সহকারী প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আপনার কি হয়? আমার স্বামী। আমি বিনয় কৃষ্ণ সরকার, সহকারী শিক্ষক বাংলা। আমি গেম টিচার। সম্পর্কে কি হয়? আমার বড় ভাই হয়। ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত করার পর থেকে প্রধান শিক্ষক একচ্ছত্র আধিপত্য বিস্তার করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসায় ক্ষোভের যেন শেষ নেই স্থানীয়দের। প্রধান শিক্ষক অনন্তবাবু তিনি তার আত্মীয় স্বজন পরিবার থেকে ১৭ জন শিক্ষক এবং কর্মচারীকে নিয়োগদান প্রদান করেছেন। প্রধান শিক্ষক বাবু অনন্ত কুমার রায় আমলিপন্থী। এখানে যে নিয়োগ বাণিজ্য ছিল সেটা এখনও আছে। তা আয়া পোস্টের মহিলা নেবে। তা আমি বললাম যে আমার তো শালি আছে, বিধবা, দেখতো ওকে নেওয়া যাবে নাকি? কয় হ্যাঁ নেওয়া যাবে। টাকা নেস কত? কয় ১০ লাখ টাকা নেস। আমি কিসামত বদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অনন্ত কুমার রায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি বিপুল চন্দ্র রায় ৫,৫৬,০০০ টাকা চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকাটা নিয়েছিল তারা। অভিযোগ রয়েছে বিদ্যালয়টির পড়াশোনার মান নিয়ে। ক্লাসটা কি করায়? বই পড়ায় না খেলাধুলা করায় নাকি অঙ্ক শেখায়? কোনটা? আপনার ক্লাসের মাল্টিমিডিয়া সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনার ধারণা আছে? মাল্টিমিডিয়া হচ্ছে কি, আগে তো এখানে আমাদের মাল্টিমিডিয়ার যে যন্ত্রপাতি ছিল না, ইদানিং মাল্টিমিডিয়ার যন্ত্রপাতি আসছে। আমি ক্লাস 9-এ পড়ি। 9 বারণ করে দাও। আমাদের সাবজেক্ট 14টা। কি কি? ধর্ম, ভূগোল, বিজ্ঞান, তারপরে বাংলা সাহিত্য আরগুলো। এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে পালিয়ে যান প্রতিষ্ঠান প্রধান অনন্ত কুমার রায়। তবে জেলা শিক্ষা অফিসার বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, অপকর্ম করলে শাস্তি পেতে হবে বলেও জানান তিনি। কাগজপত্র যাচাই করে আমি দেখতে পাই যে সত্যি এটি একজন মাত্র ইসলাম ধর্মের শিক্ষক, বাকিরা হিন্দু ধর্মের, এবং একই পরিবারের কিনা এটি জানার জন্য অধিকতর এটি তদন্তের প্রয়োজন আমি বলে মনে করি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীর ভাঙ্গন কবলে পড়েছে নাজিরগঞ্জ বাজার। একসময় নদী এলাকার মানুষ বাজারে সদাই সহ তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতেন এই বাজার থেকে, কিন্তু নদী ভাঙ্গনের কারণে ঐতিহ্যবাহী নাজিরগঞ্জ বাজারটি এখন প্রায় বিলীনের পথে। নেই আগের মতো জমজমাট মানুষের আনাগোনা, ভেঙে গেছে বাজারে থাকা মসজিদ, সরকারি ভূমি অফিস ও স্বাস্থ্য কেন্দ্র। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। এটি নেত্রকোনার আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ বাজার। একসময় পাট বেচা কেনার জন্য বিখ্যাত বাজারটি পড়েছে নদী ভাঙনের কবলে। প্রায় বিলীন হয়ে যাওয়া বাজারটিতে দোকানপাটও নেই আগের মতো। বাজারে সরকারি স্থাপনা ও বসতিদের ঘরবাড়ি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। বড় একটা মসজিদ ছিল, এটা নদী গর্ভে চলে গেছে। এখানে কিছু লোকের বাড়ি ঘর ছিল। বর্ষার সিজনে ভাঙ্গা ভাঙ্গা, বর্ষা এবং হেমন্তে ভাঙ্গা ভাঙ্গা পরে এই দ্রুতগতি যদি এই ঠিক না করা হয় তাহলে এটা বাজার টিকবে না। এই ব্লক দেওয়া না হয়, আরো যেগুলা লইছে
একটাও থাকবে না। অন্তত 2 যুগেরও বেশি সময় ধরে মগরা নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে অন্তত শতাধিক ঘরবাড়ি। নদীগর্ভে বিলীন হয়েছে নানা স্থাপনা, বলছেন স্থানীয়রা। ব্যবসায়িক অনেক ঘর ছিল, এই ব্যবসায়িক ঘরও সব নদীতে চলে গেছে। দ্রুত গতিতে বাঁধ না দেওয়া হয় তাহলে এই বাজারের অস্তিত্ব বলতে আর কিছু থাকবে না। নদী ভাঙন থেকে আমাদেরকে যদি রক্ষা না করা হয় তাহলে আমাদের আর ঐতিহ্য কোনো কিছু থাকবে না, বাজার একদম বিলীন হয়ে চলে যাবে। সরকারের প্রতি আমার উদারত আহ্বান থাকবে এই ঐতিহ্যবাহী বাজারটা যে শক্ত করে বেড়িবাঁধ দিয়ে যাতে এটাকে রক্ষা করা যায়। উপস্বাস্থ্য কেন্দ্রের যে পুরাতন ভবনটি অলরেডি নদী গর্ভে চলে যাওয়ার পথে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুঠোফোনে জানান, নদীর পানি কমলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নাজিরগঞ্জ বাজারের যে ভাঙনটা আছে সেটা আমরা স্থানীয় জনসাধারণের কাছ থেকে অবহিত হওয়ার পরে আমরা নিজেরা সাইট ভিজিট করি। প্রশাসনিক যে কাজগুলো আছে সেগুলো প্রায় শেষ পর্যায়ে করে ফেলেছি। এখন আমাদের পানিটা একটু কমলে আমরা কাজটা এই শুকনো মৌসুমে বাস্তবায়ন করে দেব। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নাজিরগঞ্জ বাজার সহ আরো অনেক গ্রাম বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা কদরুল হাসান 3 দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। এই ঘটনার থানায় জিডি করা হলেও এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ কদরুলের স্ত্রী, পরিবার ও সহকর্মীরা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একমাত্র সন্তানকে নিয়ে দুপুরে খুলনা প্রেস ক্লাবে আসেন কদরুলের স্ত্রী সাইদা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল অনন্য। সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গঠিত ত্রাণ সংগ্রহের কাজে গিয়ে পরবর্তীতে আর বাসায় ফেরেনি কদরুল। তারপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। দিনাজপুরের পার্বতীপুরের রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী, পথ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভাড়াটে বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করানোর ঘটনায় মাই টিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে এসেছে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের। ওই দপ্তরে কর্মরত নারী ও পুরুষ কর্মচারীদের দিনব্যাপী কাজ করতে দেখা গেছে। এদিকে রেলের পাকশির বিভাগীয় প্রকৌশলী 2 বীরবল মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্তের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা দেওয়া হবে না জানতে চেয়ে কর্মকর্তা শেখ আল আমিনের কাছে কৈফিয়ত তলব করলে 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। চিঠি পেয়ে কর্তব্যে অবহেলায় অভিযোগের শাস্তির অংশ হিসেবে দপ্তরের 11 কর্মচারীকে 2 দিন করে কর্মস্থলে অনুপস্থিত দেখানো হয়েছে। আপনি অ্যাবসেন্ট করছেন, বিষয়টা শুনলাম, কয়জনকে এটা? মোট 11 জন। বিরুদ্ধে অবহেলা কে জন্য? এটা হচ্ছে 2 দিন করে করা হয়েছে। কোনো হিন্দু সম্প্রদায়ের বাড়িতে, মন্দিরে, প্রতিষ্ঠানে বা চলার পথে আত্মীয় স্বজনের বাড়িতে কোনো আঘাত করে সে যদি বিএনপি দলেরও হয় বা তাকে দল থেকে বহিষ্কার সহ গ্রেফতার করে থানায় দেওয়া হবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পীরগঞ্জ উপজেলা ও পৌরসভার কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এসব কথা বলেন। শনিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে তিনি এসব কথা বলেন। কোন হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের বাড়িতে, মন্দিরে, প্রতিষ্ঠানে, চলার পথে, আত্মীয় স্বজনের বাড়িতে কোনো আঘাত করলে আমাদেরকে জানাবেন। আর আমাদের দলের লোক থাকলে আমাদের দলের লোককে পদ থেকে বহিষ্কার করে গ্রেফতার করে থানায় দেওয়া হবে। নড়াইলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি শেষে বিভিন্ন সময় অবসরে গিয়েছেন তাদের এক সময় 29 জন শিক্ষকদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। লোহাগড়া স্কুলের আয়োজনে এই বিদায় সংবর্ধনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম। স্কুলের শিক্ষক মহসিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক ও অধ্যক্ষ শাম আনারুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও কর্মীদের শক্তিশালী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে মনিরামপুর জামায়াত অফিসের হলরুম বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এই ওলামা সমাবেশে জামায়াতে ইসলামী উপজেলার আমির মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক সহ অন্যান্যরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশকে সুন্দর করার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে। শনিবার নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য শুধু উদ্বেগজনকই নয়, উস্কানিমূলক বলে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয় তারা বাংলাদেশের ছাত্র গণবিপ্লবকে মেনে নিতে পারছেন না। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে দুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। আশা করি সেই পর্যন্ত স্থানিকভাবে রূপ দেওয়ার জন্য আমাদের কি কাজ স্থানিকভাবে রূপ দেওয়া। ছাত্র জনতার গণ আন্দোলনের কাছে পরাজিত হয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। শনিবার পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে কৃষক, শ্রমিক, ছাত্র জনতার ঐতিহাসিক সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আমির অধ্যাপক শাহ আলম। চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত এবং সম্প্রতি বন্যায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদা শুভ। আনসার ভিডিপি কার্যালয় থেকে বন্যায় দুর্গত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রিটওয়ার্ড আনসার ভিডিপি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাভয়ের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার কর্মকর্তা রেজাউল করিম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম, SM ফরিদ উদ্দিন আকবর, আব্দুল মুত্তাকিম মামুন সহ কর্মকর্তা বৃন্দ। হেলাল উদ্দিন জানান, ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনসারের পক্ষ থেকে প্রথম দিন থেকে শুকনা খাবার ও পরবর্তী সময়ে প্রায় ৩,০০০ পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনী জেলাতে আমরা ৩,০০০ পরিবারের মধ্যে আমরা উপহার সামগ্রী পৌঁছাতে পেরেছি এবং আমাদের এই ধারা অব্যাহত আছে। নারায়ণগঞ্জ নয়ামাটি এলাকার হুঁশিয়ারি ব্যবসায়ীদের উদ্যোগে বন্যা কবলিত ২০০টি পরিবার ও ৩টি মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর, পূর্ব বক্সিপুর, নূরপুর ও আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান করা হয়। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন SSC ২০০২ ব্যাচ বাংলাদেশের সদস্যরা। জেলায় বুড়িচং উপজেলার জগৎপুর মাদ্রাসা প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ে বাড়ি ঘরে ফিরছেন মানুষ, তাই এ সময় প্রয়োজনীয়তা বিবেচনা করে চাল, ডাল, তেল, আলু সহ রান্নার উপযোগী খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরার সাবেক MP হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি তিনি। ৪ বছর সাজা ভোগের পর জামিনে মুক্তি পেয়ে শনিবার নিজ নির্বাচনী এলাকার সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ আরও অনেকে।
রংপুরের পীরগাছায় ৭ দফা দাবি আদায়ে লং মার্চ কর্মসূচি পালন করছে তিস্তা পাড়ের স্থানীয়রা। মেক্সিকোর তিস্তা সেলার লিমিটেড প্রকল্পের স্বচ্ছতা নিরূপণের রাষ্ট্রীয় তদারকি সহ ৭ দফা দাবিতে পীরগাছায় ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু তিস্তা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদী ভাঙনে তাদের বসতভিটা হারিয়েছে, তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে কারণে তারা লং মার্চ এ দাঁড়িয়েছে। তাদের দাবি, ক্ষুধা, বন্যা ও মন্দা প্রতিরোধে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলার ছাউলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন সহ অন্যান্যরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি নওশাদ তাবাসসুম। আল্লাহ হাফেজ।